হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ কিছুদিন ধরে লাল লাল লাইন দেখে নিশ্চয়ই সবাই অবাক হয়ে যাচ্ছেন। আর তাই এবার ট্রেন্ডে গা ভাসিয়ে আমরাও আপনাদের জন্য নিয়ে এলাম এই লাল লাইনের রহস্য। আর অপেক্ষা করতে হবে না, আজ এই ভাইরাল হওয়া লাল লাইনের সব জট খুলবো আপনাদেরকে সাথে নিয়েই। আজ একটুও কথা না বাড়িয়ে সোজা রহস্যের মাঝে ঢুকে যাব। আর শেষ পর্যন্ত এক সেকেন্ডও মিস করবেন না। পুরো গল্প জুড়ে বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতে আমরা আমাদের গল্পের প্রধান চরিত্র সিন হিজানকে দেখতে পাই। বিছানা থেকে উঠে জানালার কাগজ সরিয়ে নিচে তাকাতেই সে একটা মেয়েকে দেখতে পায়। সে স্কুলে যাচ্ছে। মেয়েটার নাম ক্যাং সুজান। তার পাশেই একটা কালো রঙের গাড়ি ছিল। সেখান থেকে কেউ একজন তাকে বলছে, চলো তোমাকে স্কুলে নামিয়ে দিয়ে আসি, গাড়িতে বসো। কিন্তু সুজান রাগ হয়ে বলে, তোমাকে কতবার বলেছি আমি তোমার সঙ্গে যেতে চাই না। এটা বলে সে তার মতো হেঁটে চলে যায়। এখানে আমরা দেখি সুজানের মাথার উপরে একটা লাল দাগ বেরিয়ে আকাশের দিকে উঠে গেছে। আর গাড়ির ভেতর থেকে অনেকগুলো লাল দাগ বের হয়ে এসেছে। আনুমানিক 200-300 লাইন তো হবেই। এরপর হিজান বাড়ির সামনের জানালায় তাকায়। সেখানে একজন ভদ্রমহিলা ধূমপান করছিলেন। বন্ধুরা, ধূমপান কিন্তু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক, কিন্তু কিছু দুষ্টু ছেলেমেয়েরা এসব করে। তোমরা এসব থেকে দূরে থাকবে। যাই হোক, হিজান তার মাথার উপরে অনেকগুলো লাল লাইন দেখতে পায়। মহিলাটা তাকে দেখে হাত নাড়ে, কিন্তু সঙ্গে সঙ্গে সে জানালার কাগজ লাগিয়ে দেয়। এরপর হিজান টিভি দেখতে বসে। টিভির ভেতরেও সে মানুষের মাথার উপরে লাল লাইন দেখতে পায়। এখানে আমরা একটা রহস্য জানতে পারি। আসলে সে এই লাল লাইন জন্মের পর থেকেই দেখতে পায়। ছোটবেলায় সে এই লাইনগুলোর রহস্য জানতো না, কিন্তু বড় হওয়ার পর ধীরে ধীরে সে এই লাইনগুলোর অর্থ বুঝতে পারে। ছোটবেলায় সে তার বাবার মাথার উপরেও এমন লাল লাইন দেখেছিল। তার বাবার মাথায় 5টা লাইন ছিল। কি বন্ধুরা, এই ভাইরাল লাইনগুলো আসলে কি সেটা জানার আগ্রহ হচ্ছে? একটু ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যেই দুধ কার দুধ আর পানি কা পানি হয়ে যাবে। তো কি জানি বলছিলাম, হিজানের কথা, তাই তো? সে বাচ্চাকালে ড্রয়িং করতে অনেক ভালোবাসতো, আর তাই সে তার ড্রয়িং এও এই লাল লাইনগুলো আঁকতো। বাচ্চা মানুষ পৃথিবী যেমন দেখে তেমনই আঁকতে চেষ্টা করে। বড় হয়ে হিজান বুঝতে পারে এই লাইনগুলো শুধুমাত্র সে একাই দেখে। আসলে এই লাইনগুলোর নাম এস লাইন, মানে দুষ্টু লাইন আর কি। একজন মানুষ যতজনের সাথে ফিজিক্যাল রিলেশন করবে, ঠিক ততগুলো লাল লাইন তার মাথার উপরে দেখা যাবে। এটাকে কি সুপার পাওয়ার বলবো নাকি দুষ্টু পাওয়ার? যেটাই হোক, দুটোই কিন্তু এস দিয়েই শুরু। তো যাই হোক, আসল ঘটনা তো এখনো বাকি। একদিন হিজানের মা তার এই ড্রয়িং গুলো দেখে ফেলে। সেখানে হিজান তার বাবার মাথার উপরে 5টা লাইন এঁকেছিল। তার মধ্যে একটা লাইন গিয়ে আবার মিশেছে তার মায়ের মাথায়, আর আরেকটা লাইন সোজা তার আন্টির মাথায়। তার মানে আন্টির সাথে তার বাবার অবৈধ সম্পর্ক ছিল। এটা দেখে তার মা রাগে কষ্টে প্রায় পাগল হয়ে গিয়েছিল। সে রাগ কন্ট্রোল করতে না পেরে তার বাবাকেই মেরে ফেলে। একটু আগেই যে শক্তিটাকে তার আধ্যাত্মিক শক্তি মনে হচ্ছিল, সেটা এখন তার জীবনের জন্য যেন অভিশাপ বয়ে এনেছে। তার এই শক্তির কারণেই ছোটবেলায় সে তার চোখের সামনে নিজের বাবাকে খুন হতে দেখে। সে এতই ভয় পেয়ে যায় যে সিদ্ধান্ত নেয় তার এই ক্ষমতার কথা কাউকে বলবে না। আর তখন থেকেই হিজান নিজেকে একা করে রাখে। এমনকি এই অভিশপ্ত জীবন থেকে সে মুক্তি পেতে আত্মহত্যারও চেষ্টা করে। সে বাড়ির ছাদ থেকে লাফ দেয়, গলায় ফাঁসি দেয়, এমনকি হাতের রক কেটে মরার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই মরতে পারছিল না। আসলে আমাদের হিজানের একটা সুপার পাওয়ার ছিল। তার কোথাও কেটে গেলে একা একাই হিল হয়ে যেত, আর এজন্য সে কোনোভাবেই মরতে পারছিল না। মানে এমন একটা অবস্থা যে শান্তিতে একটু মরাও যাবে না। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। আমরা দেখি একটা মহিলা তার ঘরের সামনে এসেছে। সে অনেকবার কলিং বেল চাপলেও হিজান দরজা খুলছিল না। এই মহিলাটা হলো সেই সামনের বাড়ির আন্টি, যে একটু আগেই হিজানকে জানালা দিয়ে হাই দিয়েছিল। এরপর সে দরজার বাইরে বসেই তার পরিচয় দেয়। সে বলে, আমি তোমার সামনের বাড়িতে নতুন এসেছি, তাই তোমার সাথে পরিচয় হতে আসলাম। এভাবে কিছু সময় বকবক করে তারপর হিজানের জন্য একটা প্যাকেটে কিছু ফল দরজার সামনে রেখেই চলে যায়। আর সে যাওয়ার পরপরই হিজান দরজা খুলে খাবারগুলো ভেতরে এনে আবারও দরজা বন্ধ করে দেয়। হিজানের খুব খিদে পেয়েছিল। সে ভেতরে ঢুকেই খেতে শুরু করে, আর সে অদ্ভুত একটা কারণে কাঁদতে কাঁদতে খাচ্ছিল, যেন সে অনেকদিন ফল খায় না। এরপর আমরা একটা হাই স্কুলের দৃশ্য দেখি। সেখানে কতগুলো মেয়ে মিলে সুজানকে মারছিল। তাদের গ্যাং লিডারের নাম কিম। মেয়েটা যেমন সুন্দরী তেমনি ভয়ানক, মারামারিতে ওস্তাদ আর কি। আর সে এসে সুজানকে অনেক মারে আর বলে, তোকে না বলেছি আমার টাকা নিয়ে আসতে, আমার টাকা কোথায়? এমনকি সে সুজানকে ছাদের কোনায় নিয়ে গলা চেপে ধরে। তারপর বলে, তুই যদি আবারও তোর আঙ্কেলের কাছে নালিশ করিস, তাহলে তোকে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। সুজানের আঙ্কেল হলো একজন পেশাদার গোয়েন্দা। এরপরেই আমরা সুজানের আঙ্কেলকে দেখতে পাই। তার নাম হ্যানজিউ, আর সে এখানে একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে এসেছে। তার এলাকার 29 বছর বয়সী একটা মহিলার মার্ডার হয়েছে। এই মহিলা পাশের এক ক্যাফের ম্যানেজার ছিল। এমন সময় হানের এক কলিগ এসে তাকে বলে, এই অ্যাপার্টমেন্টে একটা হেলমেট পরা লোক গতকাল রাতে এসেছিল, সম্ভবত কোনো রেস্টুরেন্টের ডেলিভারি বয়। পরের দৃশ্যে আমরা দেখি
হিজান আবারও দরজার ফাঁক থেকে খাবার নিচ্ছে। সে খাবার এনে সোফায় বসে বসে খবর দেখতে থাকে। খবরে তখন বলছিল সিনোডং এলাকায় গত রাতে একটা মার্ডার হয়েছে, আর এখানে পরপর 3টা মার্ডার হয়েছে। পুলিশ অপরাধীকে খুঁজছে, কিন্তু রিপোর্টার যখন লাইভ করছিল তার পেছনে একটা হেলমেট পরা লোক বাইক থেকে নেমে বাড়ির ভেতরে ঢোকে। লোকটার মাথায় একটা মাত্র স্লাইন ছিল। হিজান দেখে লোকটা ভেতরে ঢুকে দেয়ালের পেছনে লুকিয়ে রিপোর্টারের কথা শুনছে। এটা দেখে হিজানের ওই লোকটার উপর সন্দেহ হয়, কারণ একটা মার্ডার সিনে কেউ লুকিয়ে লুকিয়ে কেন সাংবাদিকের কথা শুনবে। আবার ওই দিন রাতেই হিজান দেখে ওই বাইক পরা লোকটা বাইক নিয়ে তার ঘরের সামনের বাড়িতে এসেছে। সে বাইক পার্ক করে সোজা উপরে উঠে যায়। এটা দেখে সে ভয় পেয়ে যায়, আর সাথে সাথে মোবাইল বের করে পুলিশকে কল করার জন্য, কিন্তু তার মোবাইলে চার্জ না থাকায় ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। সে দ্রুত একটু চার্জ দিয়ে পুলিশকে কল করে আর বলে ওই হেলমেট পরা লোকটা আমার বিল্ডিং এর সামনেই আছে। পুলিশ বলে আমরা আপনাকে শুনছি, তারপর বলুন। কিন্তু হিজান আর কোনো কথাই বলে না, কারণ সে জানলা দিয়ে দেখছিল ওই লোকটা সেই মহিলাকে জড়িয়ে ধরেছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা ক্লোজ হয়ে যায়, আর তারপর তারা সবকিছু করে, মানে ফিজিক্স কেমিস্ট্রি আর কি। আর এদিকে আমাদের হিজান তখন দেখে লোকটার মাথায় একটা এসলাইন ধীরে ধীরে 2টা হয়ে যাচ্ছে, আর লাইনটা কানেক্ট হয়েছে ওই মহিলার মাথার সাথে। এটা দেখে হিজানের প্যানিক অ্যাটাক শুরু হয়। তার মনে হচ্ছিল চারপাশে এসলাইন ভরে গেছে। পরের দিন সকালে আমরা দেখি স্কুলে কিম তার বান্ধবীদের নিয়ে সুজানের লকার খুলছে। সেখানে তারা একটা লাভ লেটার পায়। ওটা পড়ে তারা খুব হাসাহাসি করছিল। বন্ধুরা, আপনারাও কি স্কুল জীবনে কাউকে লাভ লেটার দিয়েছেন? আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভয়ের কিছু নেই, আমার এসলাইন দেখার ক্ষমতা নেই। এদিকে হান তখন অফিস থেকে বাড়ি ফিরেছে। সে অনেক ক্লান্ত, তাই সোফায় শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করে। ঠিক তখনই সুজান তার কাছে এসে বলে আঙ্কেল, আমার কিছু টাকা লাগবে। হান কোনো কিছু না শুনেই তার মানিব্যাগ থেকে সব টাকা সুজানকে দিয়ে দেয়, কিন্তু সুজান তাকে বলে তুমি কি আমাকে আরো কিছু টাকা দিতে পারবে? এটা শুনে হান তার দিকে তাকায়। সে দেখে সুজানের ঠোঁট কেটে গেছে আর গালেও কালছিটে দাগ। এরপর হাত খুলে দেখে তার হাতেও যথেষ্ট পরিমাণ চোট আছে। হ্যান তাকে জিজ্ঞেস করে তুমি কি মার খেয়ে এসেছো? সুজান বলে তাতে তোমার কি, তুমি আমাকে আর কত টাকা দিতে পারবে? তখন হ্যান বলে আগে শুনি এই টাকা দিয়ে তুমি কি করবে? আমি কাল এটিএম বুথ থেকে তোমার জন্য টাকা নিয়ে আসবো। হ্যান সুজানের এমন আচরণ দেখে রাগ হয়ে যায়। তারপর প্রেসার কমানোর জন্য সে ব্যালকনিতে এসে একটা সিগারেট ধরায়। এখানে আমরা দেখতে পাই হিজান ঠিক তার সামনের বিল্ডিং এ থাকে। হ্যান তখন তার জানালার দিকে তাকায়। ঠিক তখনই অফিস থেকে একটা কল আসে। তার কলিগ তাকে বলে আমরা যে হেলমেট পরা ডেলিভারি ম্যানকে সাসপেক্ট করেছি এটা তো কেউ জানে না, তাই না? আমাকে একটা মেয়ে কাল রাতে কল দিয়ে হেলমেট পরা লোকটার ব্যাপারে একটা রিপোর্ট করেছে। হ্যান ওই মেয়ের অ্যাড্রেস সম্পর্কে জানতে চায়, আর সেটা শুনে তো সে অবাক হয়ে যায়, কারণ মেয়েটার বাড়ি ঠিক তার বাড়ির সামনেই ছিল, আর তার জানালার দিকেই সে এতক্ষণ ধরে তাকিয়ে আছে। হ্যান আর দেরি না করে সোজা চলে যায় হিজানের বাসায়। সে অনেকবার কলিং বেল বাজালেও ভেতর থেকে কোনো শব্দ পাচ্ছিল না। তখন উপর থেকে সিঁড়ি বেয়ে একজন লোক নামছিল। কলিং বেল বাজিয়ে কোনো লাভ নেই, কারণ এই মেয়েটা কখনোই ঘর থেকে বের হয় না। মেয়েটা আমাদের এই অ্যাপার্টমেন্টের ফেমাস লক আপ গার্ল। সে আরো বলে অন্য মানুষ এসে তাকে খাবার দিয়ে যায়, আর তার ঘরের ময়লাও অন্যরা ফেলে দিয়ে যায়। এটা বলে লোকটা নিচে নেমে যায়। এরপর হ্যান দরজায় নক করে বলে ম্যাডাম, আমি একজন ডিটেকটিভ। আপনি গতরাতে পুলিশে রিপোর্ট করেছিলেন, সেই ব্যাপারে কথা বলতে আমি এসেছি। আমি বেশি সময় নেব না। তখন হিজান দরজা একটু ফাঁক করে আর হ্যানকে বলে আমি ভুল দেখেছিলাম, প্যানিক করে পুলিশকে কল দিয়েছিলাম। তখন হ্যান বলে আপনি আসলে কি দেখেছেন এটা আমাকে একটু বলবেন? হিজান তখন বলে আমি একটা হেলমেট পরা ডেলিভারি ম্যানকে সামনের বিল্ডিং এ যেতে দেখেছিলাম, কিন্তু পরে দেখি তারা কাপল। তখন হ্যান তাকে আরো প্রশ্ন করতে যায়, কিন্তু সাথে সাথে হিজান তার দরজা লাগিয়ে দেয়। পুলিশের স্বভাবই শুধু প্রশ্ন করা। এরপর আমরা দেখি সুজান একটা এটিএম বুথের সামনে বসে আছে। তখন কিম তাকে একটা মেসেজ দেয়, আর মেসেজে সে তাকে টাকা দেওয়ার জন্য থ্রেট করে। ঠিক তখনই এটিএম বুথ থেকে একটা মহিলা কিছু টাকা তুলে বাইরে বের হয়। সুজান তাকে ফলো করতে শুরু করে। মহিলাটা একটা চিপা গলির ভিতরে ঢুকে যায়। সুজানও তার পেছন পেছন যায়। এরপর সুযোগ বুঝে সে মহিলাটার ব্যাগে হাত দেয়। ঠিক তখনই 3-4 ছেলে গলিটা দিয়ে যাচ্ছিল। তারা ধাক্কাধাক্কি করে হাঁটছিল। ছেলেগুলো ওই মহিলা আর সুজানকে ধাক্কা দিয়ে হেঁটে যায়, আর এই সুযোগে মহিলাটা ব্যাগ ধরে সেখান থেকে বের হয়ে যায়। সুজান আসলে ভালো পরিবারের মেয়ে, তাই এইসব চুরি ছিনতাই তাকে দিয়ে হবে না। বন্ধুরা, আপনারা যারা মোহাম্মদপুরে গিয়ে বিজনেস স্টার্ট করার কথা ভাবছেন তারা আরো কয়েকবার ভেবে নেবেন। আজকাল ফেসবুকে লাইভ ইভেন্ট আসে। আসুন পড়াশোনা ছেড়ে মোহাম্মদপুরে ছিনতাইয়ের বিজনেস শুরু করি। আমিও একবার শেয়ার করেছিলাম। যাই হোক, এরপর আমরা দেখি পুলিশ স্টেশনে হ্যাং আর তার কলিগ ডাংসিক মার্ডার কেসটা নিয়ে আলোচনা করছিল। ডাংসিক তাকে বলে শেষে যে মহিলাটার মার্ডার হয়েছে তার এক্স বয়ফ্রেন্ডের নাম জেংমিং। সে আরো বলে যে 3টা মেয়ে মার্ডার হয়েছে তারা সবাই একই জায়গায় জিম করত।
আর ওই জিমে জেংমিংও যায়। সে আবার তোমার বাড়ির সামনেই থাকে। অদ্ভুত না ব্যাপারটা? এটা শুনে হ্যান তার ছবি দেখতে চায়। ছবি দেখে সে তো অবাক, কারণ সেদিন হিজানের বাসার সামনে যেই লোকটা সিঁড়ি বেয়ে নামছিল সেই লোকটাই হলো জেংমিন। এটা দেখে হ্যান সিদ্ধান্ত নেয় তারা জেনমিনের সাথে দেখা করতে যাবে। কিন্তু যখনই তার বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছিল ঠিক তখনই হ্যানের কাছে হাসপাতাল থেকে একটা ফোন আসে। তাই সে ডংসিককে একাই চলে যেতে বলে। ডংসিক একা একাই জেনমিনের বাসায় আসে। কিছু সময় নক করার পরেও ভেতর থেকে কোনো শব্দ আসে না। সে খেয়াল করে ঘরের লকটা খোলা ছিল, তাই সে ভেতরে ঢুকে যায়। সে লাইট মেরে এদিক ওদিকে দেখছিল, কিন্তু ঘরের ভেতরে কেউই নেই। সে একটা দেয়ালের দিকে লাইট মেরে অবাক হয়ে যায়, কারণ পুরো দেওয়ালে লাল রঙের হাজার হাজার লাইন আঁকা ছিল, আর সেই সাথে সিলিংটা পুরো লাল রং করা। সে হানকে কল করে। ঠিক তখনই জেংমিং তাকে একটা রড দিয়ে বাড়ি মারে। আসলে জেংমিং ভেতরে ছিল, কিন্তু এতক্ষণ সে কোনো শব্দ করেনি। আর ডংসিককে একা পেয়ে সে তাকে অনেক মারে। অন্যদিকে হ্যান বুঝতে পারে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, আর তাই সে ফুল স্পিডে গাড়ি চালিয়ে এদিকে আসতে থাকে। ডংসিককে মেরে জেংমিং তাকে চেয়ারের সাথে বেঁধে রাখে, আর এরপর সে তার সেই কালো জ্যাকেট আর হেলমেটটা পরে বাসা থেকে বের হয়ে যায়। হিজান জানালার ধারে এসে দেখে সেই হেলমেট পরা লোকটা আবারও ওই বাসায় ঢুকছে। এটা দেখে সে আবারও পুলিশকে কল করতে যায়, কিন্তু আগের বারের মতো এবারও তার ফোনটা বন্ধ হয়ে যায়। হিজান কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। সে তার ফল কাটা ছুরিটা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আসলে বন্ধুরা, এমন পুকি মেয়ে আমাদের দেশেও আছে। এই তো জুলাই আন্দোলনে এক প্রাইভেট ইউনিভার্সিটির আপু রুটি বেলার বেলুন নিয়ে রাস্তায় নেমে পড়েছিল, আর এখানে হিজানও এই ছুরি দিয়ে মার্ডার ঠেকানোর চেষ্টা করবে। দেখা যাক কি হয়। বাসার বাইরে পা রাখতেই হিজানের পা কাঁপতে শুরু করে, কারণ সে কয়েক বছর বাইরে বের হয় না। সে কাঁপতে কাঁপতে সিঁড়ি বেয়ে নামতে থাকে, আর যখন সে রাস্তার সামনে আসে সে এত বেশি প্যানিক অ্যাটাক খায় যে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে যাদের প্যানিক অ্যাটাক হয় শুধুমাত্র তারাই এই অবস্থাটা বুঝতে পারবেন। সে জ্ঞান হারিয়ে তার মাকে দেখতে পায়। সে দেখে তার মা সামনে বসে আছে, আর তার হাত রক্তে লাল ছিল। সে তার মায়ের আঙ্গুল ছুঁতে চায়, কিন্তু ছুঁতে পারে না। আর অন্যদিকে জেংমিং সোজা সেই মহিলার ঘরে ঢোকে। তাকে দেখে মহিলা অবাক হয়ে যায়, আর বলে তুমি এখানে কেন এসেছো? আর এখানে আমরা দেখতে পাই আসলে জেংমিংও এস লাইন দেখতে পায়, আর জেংমিং মহিলার গলা চেপে ধরে। ঠিক তখনই আমাদের হিজান বলে ওঠে থামো। জেংমিং তাকে চিনতে পারে। সে বলে তুমি এই ফলকাটা ছুরি দিয়ে আমাকে মারবে? ঠিক আছে, চেষ্টা করে দেখতে পারো। বলতে বলতে সে হিজানের কাছে এগিয়ে আসে। জেংমিং তার কাছ থেকে ছুরিটা নিয়ে হিজানের পেটেই ঢুকিয়ে দেয়, আর হিজান সেখানেই পড়ে যায়। অন্যদিকে হ্যান গাড়ি নিয়ে অ্যাপার্টমেন্টে পৌঁছায়। সে বাড়ির সামনে একটা সানগ্লাস দেখতে পায়। এটা দেখেই সে বুঝে ফেলে এটা হিজানের ছাড়া আর কারো না। এদিকে জেংমিং মহিলাটার গলা আবারও চেপে ধরে। তখন সে তাকে একটা বালিশ দিয়ে বাড়ি দেয়, আর তার চশমাটা খুলে পড়ে যায়। জেংমিং তখন পাগলের মতো চশমা খুঁজতে থাকে, আর মহিলাটা হামাগুড়ি দিতে দিতে হিজানের কাছে যায়। হিজান অচেতন অবস্থায় পড়েছিল। অন্যদিকে হ্যান দেখে হিজানের ঘরের দরজা খোলা, তাই সে হিজানের ঘরে ঢোকে। আর অনেক বছর পর প্রথমবারের মতো কেউ হিজানের ঘরে ঢুকেছে। হ্যান সেখানে দেখে অনেকগুলো ছবি আর ম্যাপ, অনেকগুলো লাল রঙের দাগ আর সুতা দিয়ে অ্যাটাচ করা আছে। এরপর জানালা দিয়ে চিল্লানোর শব্দ শুনতে পায়। সে জানালায় এসে পুরো ঘটনাটা দেখতে পায়। ততক্ষণে হিজানের জ্ঞান ফিরে আসে। কি অবাক হচ্ছেন? আজ তো একটা ছুরি খেয়ে আবার জ্ঞান ফিরল কিভাবে? আগেই বলেছিলাম হিজানের সুপার পাওয়ার আছে, তাই তার কোথাও কেটে গেলে একা একাই হিল হয়ে যেত। শুধু একটু সময়ের প্রয়োজন ছিল আর কি। হয়তো এজন্যই মেয়েটা ফলের ছুরি নিয়েই দৌড় দিয়েছে, কারণ সে তো জানে সে মারা যাবে না। আর জেংমিন ওই মহিলাটার গলা আবারও চেপে ধরে। হ্যান জানালার সব কাগজ ছিঁড়ে ফেলে জানালা খোলে। সে তার বন্দুক জেংমিং এর দিকে তাক করে ধরে। ভেতরে হিজান আস্তে আস্তে জেংমিং এর কাছে যায়, আর তার পায়ে ছুরি ঢুকিয়ে দেয়। আর সে তখন ছুরিটা পা থেকে বের করে হিজানের উপরে ঝাঁপ দিতে যাচ্ছিল। ঠিক তখনই হ্যান গুলি করে। হ্যানের গুলিতে জেংমিং সাথে সাথে সেখানেই পড়ে যায়। সে যখন মারা যাচ্ছিল তখন ওপরের দিকে তাকিয়ে দেখতে পায় একটা এস লাইন ধীরে ধীরে মিশে যাচ্ছে। পাশে শুয়ে হিজান তার কথাগুলো শুনছিল। এরপরেই অ্যাপার্টমেন্টে অনেক পুলিশ আসে, আর সেই মহিলাকেও অ্যাম্বুলেন্সের সাথে সাথে চিকিৎসা দেওয়া হয়। হ্যান হিজানকে তার সানগ্লাসটা ফেরত দেয়, কিন্তু হিজান তখনও শুধুমাত্র জেংমিং এর কথাগুলো ভাবছিল। এরপর হ্যান হিজানকে বাড়ির সামনে পৌঁছে দেয়, আর তাকে জিজ্ঞেস করে তুমি কি শিওর যে তোমাকে হাসপাতালে নিতে হবে না? হিজান বলে আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। আসলে হিজান তো চাইলেও মরতে পারে না, তাই তার এসবে কিছুই হয় না। হিজান তখন উল্টো জিজ্ঞেস করে যে লোকটা কেবল মারা গেছে সে কে? হ্যান বলে তার ব্যাপারে আমি তোমাকে পরে বলবো, তোমাকে এমনিতেও পুলিশ স্টেশনে আসতে হবে। তখন সেখানে সুজান চলে আসে। সে হিজানকে দেখে বলে তোমার মাথা কি একেবারে পুরোপুরি গেছে নাকি? রাতের বেলায় সানগ্লাস পরেছো কেন? হ্যান অবাক হয়ে বলে তোমরা কি একজন আরেকজনকে চেনো নাকি? তারা দুইজনই কোনো কথা বলে না। আর সে আসলেই সুজান তাকে বলে তুমি যদি টাকা না নিয়ে আসো তাহলে তোমার সাথে কোনো কথা বলবো না। হ্যান তখন বলে আমি কি তোমার এটিএম নাকি? হ্যান আরো জিজ্ঞেস করে তুমি ওই মেয়েকে কিভাবে চেনো? সুজান তখন বলে আমরা মাধ্যমিকে একসাথে পড়াশোনা করেছি, ওর মা ওর বাবাকে মেরে পালিয়ে গিয়েছিল। এটা শুনে হ্যান চুপ হয়ে যায়।
সন্ধ্যায় হিজান একা একা বসে গত রাতের কথা ভাবতে থাকে। সে একটা মহিলার জীবন বাঁচিয়েছে। মহিলাটা তাকে ধন্যবাদ জানাচ্ছিল। আর এই প্রথমবারের মতো তার মনে হয় এসলাইনগুলো শুধু মানুষের জীবন কেড়ে নেয় না, এটা মানুষকে বাঁচাতেও পারে। সে ভাবে তার আসলে কি করা উচিত। কালো সানগ্লাস পরে সারাদিন রাত ঘোরা উচিত, নাকি সানগ্লাস খুলে সব এসলাইন দেখা উচিত। আর এটা ভাবতে ভাবতে সে সানগ্লাসটা খুলে ফেলে। আর আমরা দেখি তার সামনে পুরো আকাশ লাল হয়ে গেছে। হিজান পৃথিবীটাকে আসলে এভাবেই দেখে। এটা খুবই বিরক্তিকর, তাই না? ঠিক তখনই একটা নাম্বার থেকে তার ফোনে একটা মেসেজ আসে, একটা ব্লক নাম্বার থেকে। সেখানে লেখা ছিল, আমি ওই পৃথিবীটা তোমার মতোই দেখি, আর হাই স্কুলে আসো। এটা দেখে হিজান কিছুক্ষণের জন্য থমকে যায়। প্রতিবারের মতো আজ আর বলবো না গল্পটা এখানেই শেষ। আসলে গল্পটা এখানে মাত্র শুরু, আর আমাদের হাতে এই গল্পের পরবর্তী পার্টও আছে। তবে আপনাদের ভেতর থেকে কারা এই গল্পের পরবর্তী অংশ জানতে চান তারা কমেন্ট করে জানাবেন। কথা দিচ্ছি, টোটাল কমেন্টসের পরিমাণ 500 হলে আমরা পরবর্তী অংশ অবশ্যই নিয়ে আসবো। আর এই চ্যালেঞ্জ আমাদের ভালোবাসার মানুষদের কাছে কিছুই না। আর প্রিয় বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ মনোযোগ দিয়ে সবটা শুনছিলেন তাদের প্রতি আমার ভালোবাসা রইল। আর আপনাদের মধ্যে যারা সিরিজটার নাম জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদেরকে আর অপেক্ষা করতে হবে না। আমাদের আজকে সিরিজের নাম এসলাইন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আর এই সিরিজটার ব্যাপারে আপনার মতামত কি সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর মুভির পাশাপাশি আপনারা এই ধরনের ইন্টারেস্টিং সিরিজগুলো দেখতে চান কিনা সেটাও আমাকে জানাবেন। আর এখন চলে যাচ্ছি আমাদের ফ্যানদেরকে নিয়ে সাজানো মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন দিনা আক্তার আপু। তিনি বলেছিলেন, ভাইয়া আপনি এখনো ভালো করে সুস্থ হননি, আগে নিজে সুস্থ হন, তারপর আমাদের জন্য গল্প তৈরি করবেন। আর এই অসুস্থতার মধ্যেও আমাদের জন্য গল্প তৈরি করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিনা আপু। আসলে এখন আমি আগে থেকে অনেকটা সুস্থ, আর আপনাদের সাথে গল্প না করে থাকতে একটুও ভালো লাগে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালোকে ভালোবাসবেন।